আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমরা একটা নতুন কোর্স শুরু করতে যাচ্ছি। সো এটা হচ্ছে একটা হেডস আপ ভিডিও। আমরা চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসের আগে এরকম একটা হেডস আপ ভিডিও দেওয়ার জন্য, যাতে আপনাদের ক্লাস ফলো করা সহজ হয়। সো এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে আমরা যেন কোরআন পড়লে এটার মিনিং বুঝতে পারি, অথবা কোরআন যখন তেলাওয়াত শুনবো তখনও যেন বুঝতে পারি। সো পুরা কোরআনের মধ্যে প্রায় ৭৮,০০০ শব্দ আছে। তো এই শব্দগুলাকে আবার আমি যদি প্রকার ওয়াইজ ভাগ করি যে কত প্রকারের শব্দ আছে, তাহলে মাত্র ৩ প্রকারের শব্দ আছে। প্রকারগুলো হচ্ছে ইসিম, হরফ, ফেল, বা এটাকে ইসমুন, হরফুন, ফেলুনও বলা যেতে পারে। বাট আমরা যখন থামি বা অক্ফ করি তখন হচ্ছে এতে আসলে ইসমুন না বলি ইসিমই বলি। তো ইসিম, হরফ, ফেল এই উচ্চারণটাই আমরা বেশি করব। তো এই ইসিম, হরফ, ফেল এটা কোনো নতুন কনসেপ্ট না। এটা আমরা ইংরেজি বা বাংলা আমরা পেয়েছি। যেমন ইংরেজিতে আমরা পার্টস অফ স্পিচ পেয়েছি। একটা বাক্যের বিভিন্ন অংশকে যে প্রকারভেদ করা হয় ৮টা ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, কনজাংশন বা ইন্টারজেকশন। ইভেন বাংলা বাক্যেও যে প্রত্যেকটা অংশকে পদ বলে। সো এরকম ৫ রকমের পদ আছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়। সো এখন এটার ইকুইভ্যালেন্ট এর টার্ম যে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, এই ৪টার জন্য ইকুইভ্যালেন্ট আরবিতে হচ্ছে ইসিম, অথবা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, এটার ইকুইভ্যালেন্ট টার্ম হচ্ছে ইসিম। আর ভার্ব অথবা ক্রিয়ার ইকুইভ্যালেন্ট হচ্ছে ফেল। আর পরেরটা হচ্ছে প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন বা অব্যয়, এটার জন্য হরফ। এটা হুবহু মিলবে না, কাছাকাছি, জাস্ট একটা ধারণা দেওয়ার জন্য বলছি। সো আমাদের পড়ার রোড ম্যাপটা কি হবে বা লেসন প্ল্যানটা কি হবে একটু সংক্ষেপে আলোচনা করি। সো আমরা প্রথম ধাপে যেটা করব, প্রথম ধাপে হচ্ছে ইসিম চিনবো, একটা ইসিমের ডিটেলস চিনবো, শিখবো। দেন হচ্ছে কিছু হরফ শিখবো। দ্বিতীয় ধাপে এসে একটা ইসিমের সাথে আরেকটা ইসিম মিলে কিভাবে একটা বাক্যাংশ বা একটা ফ্রেগমেন্ট হয়, অথবা একটা ইসিম এবং হরফের সাথে মিলে কিভাবে বাক্যাংশ হয়, এই দুটো জিনিস শিখবো। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে এসে আমরা নমিনাল সেন্টেন্স গঠন শিখব। নমিনাল সেন্টেন্সের মধ্যে বেসিকলি যে ইসিম শিখলাম এবং বাক্যাংশ শিখলাম, এটার বিভিন্ন কম্বিনেশনই নমিনাল সেন্টেন্স হবে। নমিনাল সেন্টেন্স এই জন্য বলছি কারণ এখানে আমরা যেহেতু ফেল শিখি নাই, সো এটা ভার্বাল সেন্টেন্স এখনই আমরা করতে পারবো না। ভার্বাল সেন্টেন্সেরটা আমরা সেকেন্ড ফেজে শিখবো ইনশাআল্লাহ। সো কিছু একটা যে কোনো একটা কিছু শেখার জন্য এটার বৈশিষ্ট্য শেখা খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আমরা প্রথমে ইসিমকে চেনার জন্য ইসিমের 4টা বৈশিষ্ট্য আছে, ওটা নিয়ে আমরা স্টাডি করব। যেমন ইসিমের 4টা বৈশিষ্ট্যের মধ্যে একটা হচ্ছে স্ট্যাটাস, নাম্বার, জেন্ডার, টাইপ। সো প্রথমে আমরা যে বৈশিষ্ট্যটা নিয়ে শিখব সেটা হচ্ছে নাম্বার। নাম্বারের কনসেপ্টটা আমরা বাংলা এবং ইংরেজি দুটাতেই পেয়েছি। বাংলাতে একবচন এবং বহুবচন পেয়েছি, ইংরেজিতেও সিঙ্গুলার, প্লুরাল পেয়েছি। তো এখানে একটা অতিরিক্ত বচন আছে, সেটা হচ্ছে দ্বিবচন। অর্থাৎ একটা শব্দের জন্য, একটা কিছুর জন্য হচ্ছে একবচন। যদি এর সংখ্যা 2টা হয় তাহলে দ্বিবচন, আর 2 এর বেশি হলে তখন হচ্ছে বহুবচন হয়। যেমন একজন মুসলিম একবচন, 2জন মুসলিম দ্বিবচন, 2জনের বেশি মুসলিম তখন হচ্ছে বহুবচন। একইভাবে একটি কলম একবচন, 2টি কলম দ্বিবচন, আর 2টির বেশি কলম যখন হবে তখন হচ্ছে বহুবচন। তারপর আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্ট্যাটাস। স্ট্যাটাস জিনিসটা আমরা বাংলা বা ইংরেজিতে পাইনি, বাট আমরা যখন অ্যারাবিক যখন আমরা তাজবিদ শিখেছি তখন কিছু ক্লু পেয়েছি। সেটা হচ্ছে হারকাত, এক জবর, এক জের, এক পেশ দিয়ে একটা ইসিম শেষ হতে পারে, অথবা 2 জবর, 2 জের, 2 পেশ, যেটা তানউইন বলে, এটা দিয়ে শেষ হতে পারে। সো এইটারই বিভিন্ন কম্বিনেশনে কোনটাকে রফা বলে, কোনটাকে নসব বলে, কোনটাকে জ্বর বলে, এটা আমরা ডিটেলস শিখবো ইনশাআল্লাহ। সো প্রথমে একটা ম্যাট্রিক্স নিলাম যে সংখ্যা সংখ্যা হচ্ছে আরবিতে হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে একবচন, দ্বিবচন, বহুবচন। আর স্ট্যাটাস হচ্ছে 3টা ফর্ম হয়: রফা ফর্ম বা মারফু বলে, নসব ফর্ম বা মানসুব, জ্বর ফর্ম বা মাজরুর। সো এই ম্যাট্রিক্স থেকে আমরা টোটাল হচ্ছে 9টা, একটা ইসিমের জন্য 9টা ফর্ম পাবো। একটা হচ্ছে একবচন রফা ফর্ম, একবচন নসব ফর্ম, একবচন জ্বর ফর্ম, আবার দ্বিবচন রফা ফর্ম, দ্বিবচন নসব ফর্ম এবং দ্বিবচন জ্বর ফর্ম। আবার বহুবচনের ক্ষেত্রে বহুবচন রফা ফর্ম, বহুবচন নসব ফর্ম, বহুবচন জ্বর ফর্ম।
সো আমরা আস্তে আস্তে শিখবো। সো প্রথমেই 9টা ফর্ম শিখবো না, আমরা তিনটা করে শিখবো। সো আজকে আমরা হচ্ছে বহুবচন শিখবো না, দ্বিবচনও শিখবো না, শুধু প্রথম যে কলামটা দেখছি একবচন রফা ফর্ম, একবচন নসব ফর্ম এবং একবচন হচ্ছে জ্বর ফর্ম শিখব। সো একটা প্রথমে বাংলা এক্সাম্পল নিয়ে দেখি। যেমন মুসলিমুন অর্থাৎ একজন মুসলিম, এটা একটা একবচন, এটা রফা ফর্ম হচ্ছে মুসলিমুন, নসব ফর্ম হচ্ছে মুসলিমান, আর জ্বর ফর্ম হচ্ছে মুসলিমিন। তো এখানে পরিবর্তন কোথায় আসতেছে দেখেন, এখানে হচ্ছে উন, আন, ইন। আরেকটা এক্সাম্পল নেই, তাহলে আরো ক্লিয়ার হবে। মুশরিকুন, মুশরিকান, মুশরিকিন, লাস্টে উন এন্ডিং হচ্ছে, এখানে আন, এখানে হচ্ছে ইন। আরেকটা এক্সাম্পল দেখি, কলামুন, কলামান, কলামিন। আরেকটা এক্সাম্পল দেখি, কিতাবুন, কিতাবান, কিতাবিন। তো এই প্রত্যেকটা ইয়াতে কমন যেটা দেখেন, এই যে মুসলিমুন, মুশরিকুন, কলামুন, কিতাবুন সব জায়গায় হচ্ছে উন এন্ডিং হয়েছে। এটা কি লাস্টে হচ্ছে তানবিন, দুই পেশ আছে, আর এখানে হচ্ছে লাস্টে হচ্ছে দুই জবর আছে, মুসলিমান, মুশরিকান, কলামান, কিতাবান, আর এখানে হচ্ছে দুই জের আছে লাস্টে, ইন এন্ডিং। তাহলে মুসলিমিন, মুশরিকিন, কলামিন, কিতাবিন। এবার আমরা কিছু অ্যারাবিক এক্সাম্পল দেখি। মুসলিমুন একজন মুসলিম, তো দুই পেশ দিয়ে শেষ হচ্ছে, দুই পেশ দিয়ে যখন শেষ হয় এরকম মুসলিমুন, এটা হচ্ছে রফা ফর্ম। দুই জবর দিয়ে যখন শেষ হয় তখন হচ্ছে নসব ফর্ম, দুই জের দিয়ে যখন শেষ হয় তখন হচ্ছে জ্বর ফর্ম। এটা একটু বলে রাখি, এটা কিন্তু হচ্ছে লিখার রাইটিং এর একটা রুলস, যে যখন হচ্ছে তানবিন এভাবে আসে এক্সেপ্ট তা এবং হচ্ছে হামজা ছাড়া, অন্য যে কোনো হরফের ক্ষেত্রে এখানে এক্সট্রা একটা খালি আলিফ আনা হয়, গ্রামাটিক্যাল এখানে কিছু নেই। তারপর আরো এক্সাম্পল দেখি। মুসলিমুনের যদি আমরা ফেমিনিন ফর্মটা নেই, মুসলিমুন ছিল একজন পুরুষ মুসলিম, আর মুসলিমাতুন একজন মহিলা মুসলিম, তাহলে মুসলিমাতুন, মুসলিমাতান, মুসলিমাতিন। আরেকটা এক্সাম্পল দেখি, মুহসিনুন একজন ধার্মিক পুরুষ, তো মুহসিনান একজন ধার্মিক পুরুষ, বাট এটা নসব ফর্ম। মুহসিনিন একজন ধার্মিক পুরুষ, কিন্তু জ্বর ফর্ম। ওকে, মুহসিনুনের এবার আমরা স্ত্রীবাচক শব্দটা নেই, মুহসিনাতুন একজন ধার্মিক মহিলা, বাট এটা রফা ফর্মে আছে। দেন হচ্ছে মুহসিনাতান নসব ফর্ম, মুহসিনাতিন জ্বর ফর্ম। আরো এক্সাম্পল দেখি, মুফসিদুন একজন ফাসাদকারী পুরুষ, মুফসিদান, মুফসিদিন একজন ফাসাদকারী মহিলা, মুফসিদাতুন, মুফসিদাতান, মুফসিদাতিন। দেন হচ্ছে একজন সফল পুরুষ, মুফলিহুন, মুফলিহান, মুফলিহিন। আর একজন সফল মহিলা, মুফলিহাতুন, মুফলিহাতান, মুফলিহাতিন। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে হায়ের পরে যে তানবিনটা এখানে আসছে, আর এখানে হচ্ছে সরাসরি তায়ের উপর আসছে, কারণ তাটা হচ্ছে ব্যতিক্রম। আগেই বলেছি এটা হচ্ছে লেখার একটা রুলস, এটা আরবিক গ্রামারে কিছু না। ওকে, তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই ইসিমের পূর্বে যদি আলিফলাম আসে তাহলে কি হবে। আলিফলাম এটা অনেকটা ইংরেজিতে দায়ের কাজ করে, দা বা দি, যেটা অর্থ হচ্ছে নির্দিষ্ট করে কোনো একটা শব্দকে। সো এটা যখন আলিফলাম আসবে এই শব্দগুলোর পূর্বে, তখন হচ্ছে এটা তানউইন থাকবে না। এটাকে একটা ছন্দ দিয়েও মনে রাখতে পারি, যেটা হচ্ছে আলিফলাম যুক্ত হলে অবশ্যই এটা তানবিন মুক্ত হবে। যেমন মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, এটা যখন আল যুক্ত করি, আল, তখন হচ্ছে এটা মুসলিমু না হয়ে, মুসলিমুন না হয়ে মুসলিমু, মুসলিমা, মুসলিমি। তাহলে এটা হয়ে যাবে আল মুসলিমু, আল মুসলিমা, আল মুসলিমি। দেন আরেকটা এক্সাম্পল নেই, মুশরিকুন, মুশরিকান, মুশরিকিন ছিল, যখন আল যুক্ত করব তখন হয়ে যাবে আল মুশরিকু, আল মুশরিকা, আল মুশরিকি। আরেকটা এক্সাম্পল দেখি, কলামুন, এটা যখন আল যুক্ত করব, আল কলামু, আল কলামা, আল কলামি। আরেকটা এক্সাম্পল দেখি, আল কিতাবুন, আল কিতাবুন হয়ে যাবে আল কিতাবু, আল কিতাবা, আল কিতাবি। সো আজকে এ পর্যন্তই থাক, ইনশাআল্লাহ পরের ক্লাসে আবার দেখা হবে।